আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তো রাইট ফর্ম অফ ভার্বের আমি আজকে 37টি ফর্মুলা নিয়ে আলোচনা করব, যে ফর্মুলাগুলি তোমরা যদি ব্যবহার করো তাহলে খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যে তোমাদের যে ভয়টা রয়েছে সেই ভয়টা চলে যাবে। তো প্রথমে আমরা জানবো যে রাইট ফর্ম অফ ভার্ব কি। রাইট ফর্ম অফ ভার্ব হলো ভার্বের সঠিক ফর্মের ব্যবহার, এর টেন্স, সাবজেক্ট এবং গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব হলো ভার্বের সঠিক ফর্ম, অর্থাৎ আমরা যে ভার্ব চিনি যে ক্রিয়া, কাজ সম্পন্ন হওয়ার সময়কে কাজ সম্পন্ন হওয়াকে আমরা ক্রিয়া বলি এবং ক্রিয়াই হলো ভার্ব। তাহলে ভার্বের যে সঠিক ফর্মটা রয়েছে সেই সঠিক ফর্মের ব্যবহার টেন্স এবং সাবজেক্ট, সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী, এমনকি গ্রামার যে রয়েছে আমরা সেই গ্রামারের নিয়ম অনুযায়ী ব্যবহার করাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলি। তো রাইট ফর্ম অফ ভার্বের রুলস রয়েছে, যে রুলস অনুযায়ী তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে, ভার্বের সঠিক ব্যবহারটি তোমাকে প্রয়োগ করতে হবে। তো কোয়েশ্চেনে অনেক সময় যে ব্র্যাকেট দেওয়া অংশটিগুলো থাকে, যেমন সান গিভ আস লাইট, তাহলে এখানে যে ব্র্যাকেট দেওয়া অংশটি রয়েছে এই ব্র্যাকেটের ভেতরে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে তোমাকে বলা হয়েছে যে একটি রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহারটা এখানে ইউজ করো। তাহলে এখানে কি, যে প্রথম যে রুলসটা রয়েছে সেখানে আমরা দেখব যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তখন কিন্তু আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। তাহলে কি, এখানে যদি একটা উদাহরণ দেওয়া হয়েছে যে হি ইটস রাইস, সে ভাত খায়। এখন এখানে যে ইট রয়েছে, ইটের স্থানে কিন্তু আমরা এস যুক্ত করব, কারণ কি এখানে হি ইট রাইস এটা হলো একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কেননা এর স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, তাহলে হি হলো এখানে সাবজেক্ট, ইট হলো এখানে ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলো একটি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে যেহেতু এখানে ভার্ব ইট হলো এখানে ভার্ব, এই ইট ভার্বটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এক্ষেত্রে আমরা এস যুক্ত করব। দ্বিতীয় সূত্রতে আমরা দেখব যে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ কি চিরন্তন সত্য, যেটা কখনো পরিবর্তন হয় না। যেমন সূর্য সবসময় পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা হলো চিরন্তন সত্য, এটা কখনো পরিবর্তন হয় না। এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা সবসময় হয়ে থাকে, অর্থাৎ নিত্যদিন যেটা হয়ে থাকে এবং এটা খুব সম্ভবত পরিবর্তন হয় না সব সময়, তো সেটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা নিত্যদিনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখন বোঝায় কোনো সেন্টেন্সে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সান গিভ আস লাইট, তাহলে সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে এখানে গিভ রয়েছে, গিভের সাথে আমরা এস যুক্ত করব, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী গিভের সাথে এস যুক্ত করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের এস বা ইএস যুক্ত হয়। দ্বিতীয়ত আমরা দেখব যে কোনো সময় যদি উল্লেখ না থাকে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলো সেই সেন্টেন্সের মধ্যে সময় দেওয়া নেই, সেক্ষেত্রে তোমাদের সেন্টেন্সে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এরপর রেগুলারলি, সামটাইমস, অফটেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই ইত্যাদি ওয়ার্ড যখন যুক্ত থাকে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অনুযায়ী সেই রাইট ফর্ম অফ ভার্বটাকে বসাতে হবে কোয়েশ্চেনে। তাহলে এক্সাম্পল হলো, হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং, সে সব সময় সকালে ঘুমিয়ে থাকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অলওয়েজ স্লিপের সাথে আমাদের এস যুক্ত হবে, হি অলওয়েজ নিয়ে। তো সেখানে হলো বি ভার্ব বিহীন, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে না, সেই বি ভার্ববিহীন বাক্যের মধ্যে, বাক্য বা সেন্টেন্সের মধ্যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ যখন আমরা করি, তখন কিন্তু
টেন্স এবং সাবজেক্ট অনুসারে ডু, ডাস বা ডিড বসাতে হয়। অর্থাৎ বি ভার্ববিহীন কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমরা সেই সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, তখন আমাদেরকে সেই সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্ট অনুসারে আমাদেরকে ডু, ডাস বা ডিড বসাতে হয়। অর্থাৎ যদি একটা উদাহরণ দেখি, সেখানে বলা হয়েছে যে দ্য গার্ল নট রিড এ বুক। তাহলে দ্য গার্ল নট রিড এ বুক, এখানে কিন্তু বি ভার্ব নেই। সেক্ষেত্রে এখানে কি হবে? দ্য গার্ল ডাজ নট রিড এ বুক। দ্য গার্ল, এই গার্লটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে কি হবে? ডাজ নট রিড এ বুক। ডাজ নট হওয়ার কারণ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা জানি যে ডাজ হয়। এখানে দ্য গার্ল হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি বাদে যা রয়েছে তাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে তুমি আমি ছাড়া বাকি সবাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাদের সাথে কি বসে? ডাজ বসে। তাহলে এখানে দ্য গার্ল ডাজ নট রিড এ বুক। পঞ্চম নিয়মে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়ার, হুজ, এরপর হোম, হুইচ, হাউ, হোয়াই এগুলো যদি যুক্ত থাকে, তাহলে আমরা সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের পূর্বে যে টেন্সটি রয়েছে সেই টেন্স এবং সাবজেক্টের যে পার্সন রয়েছে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, এই পার্সন অনুযায়ী আমাদের কি করতে হবে? টু বি ভার্বটা যোগ করতে হবে। আর ইন কেস যদি টু বি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাজ ব্যবহার করতে হবে। অর্থাৎ টু বি ভার্ব থাকলে টু বি ভার্ব অনুযায়ী, টু বি ভার্ব যদি থাকে তাহলে আমাদের টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে টু বি ভার্বকে। আর যদি তা না থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের ডু, ডাজ বসাতে হবে, ডু, ডাজ বা ডিড বসাতে হবে। তাহলে এখানে উদাহরণে যদি দেওয়া হচ্ছে যে হোয়াই হি লুক সো হ্যাপি, তাকে কেন এত খুশি দেখাচ্ছে, তাহলে এখানে লুক দেওয়া আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে। আর হি হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, অর্থাৎ হি এর সাথে কিন্তু সবসময় ডাজ বসে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, তাই এখানে কি বসবে? ডাজ বসবে। তাহলে হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, অর্থাৎ লুক এখানে অপরিবর্তিত থাকবে, যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নেই। এরপর 6 নম্বর নিয়মের মধ্যে দেখছি যে বর্তমানে চলছে এমন কোনো কাজ যদি বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্স দ্বারা যদি বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝায়, তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। অর্থাৎ যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে বর্তমান সময়ে নাও, টুডে, ইটিসি উল্লেখ থাকে। অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের নাও, এরপর হলো টুডে, বর্তমানকে উল্লেখ করে এমন কোনো ওয়ার্ড যুক্ত থাকতে হবে। তাহলে হি রিড এ বুক, এরপর দেওয়া আছে কি? নাও, অর্থাৎ নাও অর্থ কি? এখন। তাহলে সে একটি বই পড়ে এখন। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের 6 নম্বর রুলস অনুযায়ী এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, সেক্ষেত্রে আমাদের আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট রুলস হলো যে সাবজেক্ট প্লাস হলো এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো এমিজার, এরপর হলো ভার্বের সাথে, এই রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হলো অবজেক্ট। তো 7 নম্বর নিয়মে যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত থাকে, অর্থাৎ সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত থাকে, তাহলে আমাদের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল অনুযায়ী দেখি যে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি সম্পন্ন করেছে। তাহলে এখানে ফিনিশের সাথে আমরা পাস্ট পার্টিসিপল অনুযায়ী জানি কি ইডি যুক্ত হয়,
যখনই বলবে পাস্ট পার্টিসিপল করো তখন আমাদের কি করতে হবে, ইডি যুক্ত করতে হবে। তাহলে এখানে একটা ইডি, ফিনিশের সাথে ইডি যুক্ত করলাম। হি হ্যাজ ফিনিশড, অর্থাৎ সে সম্পন্ন করেছে দ্য ওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এরপর 8 নম্বর রুলসে দেখি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই সকল ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে সেই ভার্বকে। যদি দেখি এখানে দেখি যে আই সি হিম রিসেন্টলি, তাহলে রিসেন্টলি আছে না, এই যে রিসেন্টলি, এই রিসেন্টলিটা আছে এখানে। তাহলে আমি তাকে দেখেছি রিসেন্টলি, অর্থাৎ কি কিছুদিন আগে বা খুব শীঘ্রই। তাহলে কি হবে, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, তাহলে এখানে একটা হ্যাভ যুক্ত হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট সেহেতু আমাদের কি হবে, হ্যাভ যুক্ত হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো, এটা হলো অবজেক্ট, এই পুরোটা অবজেক্ট। এটা হলো সি, এই যে সি, সিন, এটা হলো V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সি, স, এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হলো থার্ড ফর্ম। অর্থাৎ একটা ভার্বের কিন্তু 3টা ফর্ম থাকে। আর যখন আমাদের পারফেক্ট টেন্স বলতে হয়, সেটা প্রেজেন্ট হোক বা সেটা পাস্ট টেন্স হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভার্বের যে ভার্বটা থাকবে সেই ভার্বের থার্ড ফর্মটা আমাদের লিখতে হবে। V3 যেমন সিন, এখানে আমরা সিন বসালাম, সিন হিম রিসেন্টলি। তো এরপর অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যখন আমরা বোঝাই, তো কোনো সেন্টেন্স দ্বারা যদি কোনো অতীতে সম্পূর্ণ হয়েছে এমন কাজ বোঝায়, তখন কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্মে লিখব, সেই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে লিখব। তাহলে এখানে দেখতে হবে, এখানে অতীত নির্দেশক শব্দ বলতে কি বোঝায়, যেমন ইয়েস্টারডে গতকালকে, এগো অনেক আগে, লং অর্থ হলো লং সিন্স মানে কি অনেক আগে থেকে, বা লাস্ট নাইট গত রাত্রি ইত্যাদি। যেই সকল ওয়ার্ডগুলো দ্বারা অতীত নির্দেশক বোঝায়, অতীতকে নির্দেশ করে, সেই সকল ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, পাস্ট ফর্মে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখি, এই যে হি কাম হোম লাস্ট নাইট, এটা হলো একটা অতীতকে নির্দেশ করেছে লাস্ট নাইট দ্বারা, সেহেতু আমাদের এখানে যে পাস্ট ফর্ম যেহেতু বলেছে সেহেতু আমাদের কি এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হলো কাম, অর্থাৎ কি সে বাসায় আসে, রাত গত কালকে সে বাসায় এসেছে। তাহলে এখানে যে আশাটা রয়েছে সেই আশাটা হলো এখানে একটা ভার্ব, অর্থাৎ ক্রিয়া, সে এসেছে। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, ওয়েন, হার্ডলি হ্যাড, বিফোর যদি যুক্ত থাকে তাহলে আমরা প্রথমের ব্র্যাকেটের পরে ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেটে ভার্বকে পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, হোয়েন, এরপর হার্ডলি হ্যাড, বিফোর যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সের প্রথম ব্র্যাকেটের পরে আমাদের প্রথম ব্র্যাকেটের ভার্বকে আমাদের কী করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে আমাদের পাস্ট ফর্ম করতে হবে। এটা হলো আমাদের 10 নম্বর রুলস। এই রুলস অনুযায়ী একটা উদাহরণ এখন আমরা দেখব। চলো দেখি যে নো সুনার হ্যাড হি টেক দ্য মানি, অর্থাৎ সে সেই টাকাটা নেওয়ার সাথে সাথে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে পালিয়ে যায়, সে চলে যায়। অর্থাৎ নো সুনার হ্যাড এখানে কি হবে, যেহেতু এখানে টেক রয়েছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি বলেছে সূত্র অনুযায়ী প্রথম ব্র্যাকেটের যে ভার্ব রয়েছে তাকে আমাদের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে টেকের পাস্ট ফর্ম কি, টেক, এটা হলো ফার্স্ট ফর্ম, টুক, এটা হলো সেকেন্ড ফর্ম, এবার টেকেন, এটা হলো থার্ড ফর্ম। তাহলে আমাদের ভার্বের থার্ড ফর্মটা এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে ভার্বের থার্ড ফর্মে আমাদের নিয়ে যেতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলে
নিয়ে যেতে হবে। তাহলে নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি, নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেছে। এরপর 11 নম্বর রুলসে আমরা দেখব যে সিন্সের প্রথম অংশে যদি আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সিন্সের প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে এর পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ সিন্সের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সিম্পল প্রেজেন্ট বা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এর পরের অংশ আমরা কি লিখব? সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে উদাহরণ হলো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। তাহলে এখানে এই ভার্বটাকে ব্র্যাকেটে অংশ উল্লেখ করা রয়েছে, এই ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে, আই কাম টু ঢাকা এটা হলো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমাদের রুলস অনুযায়ী, অর্থাৎ 11 নম্বর রুলস অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে এটা এইভাবে হবে। 12 নম্বর রুলসে বলা হয়েছে যে সেন্টেন্সের প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। সিন্সের প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স যদি হয়, তাহলে এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, অনেক বছর হয়ে গেছে আমি ঢাকায় এসেছি। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু ঢাকা, যেহেতু এখানে বলছে যে পাস্ট টেন্স থাকলে, সিন্সের পরে প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এর পরের অংশ আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে, যেহেতু এখানে আমাদের এখানে পাস্ট টেন্স রয়েছে, সেহেতু এর পরের অংশটা কি হবে? আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপর 13 নম্বর রুলসে বলা হয়েছে যে বিফোরের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ বিফোরের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এর পরের অংশ সিম্পল পাস্ট হয়। আবার আফটারের পরের অংশ, এই যে আফটারের প্রথম অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে এর পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ এটা কিন্তু বিফোরের উল্টা। বিফোরের ক্ষেত্রে কি হয়েছে? এখানে প্রথমে রয়েছে যে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, পরবর্তীতে হয়ে গেছে সিম্পল পাস্ট টেন্স। আবার আফটারের ক্ষেত্রে প্রথমে রয়েছে সিম্পল পাস্ট, পরবর্তীতে হয়ে গেছে পাস্ট পারফেক্ট। তাহলে একটা উদাহরণে এখানে বলা হয়েছে যে হি গো টু বেড, সে ঘুমোতে যায়, বিছানায় যায়, বিফোর আই কেম, আমি আসার আগেই সে বিছানায় চলে যায়। তাহলে হি হ্যাড গন টু বেড বিফোর আই কেম, হি এখানে যেহেতু বলেছে যে এখানে প্রথম অংশটা রয়েছে যে সিম্পলে রয়েছে, সেহেতু পরের যে এখানে প্রথম অংশ যেহেতু সিম্পল পাস্ট টেন্স রয়েছে, সেহেতু আমাদের কি হবে? এর পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে হি হ্যাড গন টু বেড বিফোর আই কেম। এখানে সূত্রর সাথে অনেক সময় নাও মিলতে পারে, সেখানে আপনাদেরকে উল্টায় লিখতে হবে। যেমন এখানে বলা হয়েছে কি প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ সিম্পল পাস্ট, একইভাবে প্রথম অংশ যদি আবার পাস্ট টেন্স হয়, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এটা এক্সচেঞ্জ হবে অনেক সময়, যে বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্টও থাকতে পারে, আবার সিম্পল পাস্টও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে যদি সিম্পল পাস্ট থাকে, সেক্ষেত্রে আমাদের পরের অংশটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আর যদি প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট থাকে, এর পরের অংশ আমাদেরকে সিম্পল পাস্ট করতে হবে। 14 নম্বর রুলসে বলা হয়েছে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব যদি থাকে, তাহলে আমাদের ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই স হিম রিড, আমি তাকে পড়তে দেখেছি, তাহলে এখানে রিডের ক্ষেত্রে কি হবে? আই স হিম রিডিং, আইএনজি যুক্ত হবে ব্র্যাকেটের ভার্বের সাথে। এরপর 15 নম্বর রুলসে বলা হয়েছে হ্যাড বেটার, হ্যাড রেদার,
উড রাদার, উড বেটার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্ব এর পূর্বে যদি টু থাকে তাহলে সেই টুটি উঠে যায় এবং এরপর সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ হ্যাড, বেটার এই সকল ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রদত্ত যে ভার্বটা থাকবে সেই প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপর কী করতে হবে, প্রদত্ত ভার্বের পূর্বে যদি টু থাকে সেই টুটি তাহলে আমাদের উঠিয়ে ফেলতে হবে। তাহলে ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, তাহলে অ্যান্সার কী হবে, ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তাহলে এখানে টুটা উঠে যাবে, এই টুটা। এরপর সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে আমাদের সেন্টেন্সের পরে সেটা কুড হয়ে যাবে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উড দ্যাট আই সি এ টাইগার, এমন যদি হতো আমি একটি বাঘকে দেখতে পেতাম, তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী এবং রুলস অনুযায়ী কি হবে, 16 নম্বর রুলস অনুযায়ী, তাহলে এখানে হবে যে উড দ্যাট, সি এর জায়গায় কি হবে, আই কুড সি দ্য এ টাইগার, অর্থাৎ মূল ভার্বের আগে আমাদের একটা কুড যুক্ত হবে যদি উড দ্যাট সেন্টেন্সে উল্লেখ থাকে। পরবর্তীতে টু বি ও হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ সেন্টেন্সে যদি টু বি বা হ্যাভিং যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ কি, এখানে যদি দেখি হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সি দ্য পুলিশ, সে চলে গিয়েছিল পুলিশকে দেখার সাথে সাথে, তাহলে কি হবে, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ, তাহলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল যদি এখানে বলেছে, পাস্ট পার্টিসিপল মানে আমরা জানি যে ভার্বের তৃতীয় ফর্ম কি, সি, স, সিন, তাহলে এখানে সিন হবে, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। তাহলে 18 নম্বর রুলসে আমরা দেখি যে যেটা এখানে বলা হয়েছে যে প্রদত্ত ভার্বের পূর্বে যদি মাইন্ড, ওর্থ, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপর উড ইউ মাইন্ড, টু গেট ইউজ টু, এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ কি, এই সূত্রের ক্ষেত্রে এই মূল সেন্টেন্সের মূল ভার্বের পূর্বে যদি এই সকল ওয়ার্ডগুলো যুক্ত থাকে অথবা কোনো প্রিপোজিশন যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখি যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোট দেয়ার, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম এই কারণে যে আমি নোট তৈরি করব। তাহলে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছি উইথ এ ভিউ টু মেকিং নোট দেয়ার, তাহলে এখানে মেক কি হবে, মেকিং হবে। এইভাবেই আমরা 18 নম্বর সূত্রটিকে রাইট ফর্ম অফ ভার্বে টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে সেক্ষেত্রে ব্র্যাকেটের ভার্ব পাস্ট ফর্ম হয়। অর্থাৎ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ফ্যান্সি এই সকল ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে তখন আমাদের কি করতে হয়, ব্র্যাকেটের ভার্বটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হয়। তাহলে ইট ইজ হাই টাইম, একটা উদাহরণে যদি দেখি যেখানে বলা হয়েছে যে ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়, উই টেক প্রপার অ্যাকশন, আমরা যথাযথ পদক্ষেপ নেই। তাহলে এর রাইট ফর্ম অফ ভার্ব কী হবে, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন। তাহলে এখানে টেক যে ভার্বটা রয়েছে, টেক ভার্বের পাস্ট ফর্ম কি, টুক, এই টুক ওয়ার্ডটাকে আমরা এখন এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে ইট ইজ হাই টাইম যদি থাকে বা ইট ইজ টাইম বা ফ্যান্সি যদি থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমাদের ভার্বকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব। 20 নম্বর রুলসে বলা হয়েছে যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ যদি থাকে তাহলে ব্র্যাকেটের টু বি ভার্বের জায়গায় ওয়ার বসে, অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ, এরপর হলো উইশ, এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ব্র্যাকেটের যে টু বি ভার্বটা রয়েছে সেই টু বি এর জায়গায় আমরা কি বসাবো, ওয়ার বসাবো। তাহলে এখানে উদাহরণে আমরা দেখি যে আই উইশ আই টু বি এ পোয়েট,
আমি আশা করি যে আমি উইশ করি বা আমি যে চাই আই উইশ আই টু বি এ পয়েট, এর রাইট ফর্ম টু বি এর জায়গায় কি বসবে? আই ওয়ার। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ বা উইশ যদি থাকে তাহলে টু বি এর জায়গায় কি হবে? টু বি ভার্বের জায়গায় ওয়ার বসবে। এরপর আবার দেখি যে 21 নম্বর রুলসে বলা হয়েছে যে অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। আবার প্রথম অংশ যদি সিম্পল পাস্ট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরের অংশটি কী হবে? পরের অংশটি হবে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি প্রথম অংশ যদি আবার সিম্পল পাস্ট টেন্স হয় এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণে যদি দেখি যে হি স্পিক্স অ্যাজ দো হি আন্ডারস্টুড এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই বুঝে। তাহলে এখানে রাইট ফর্ম ভাবটা কি হবে? আন্ডারস্ট্যান্ডের জায়গায় হবে হি আন্ডারস্টুড এভরিথিং। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এর পরের অংশটা এর রাইট ফর্ম ভাবটা হবে সিম্পল পাস্ট টেন্স। এরপর 22 নম্বর রুলসে দেখি যে এভরি ইচ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এভরি ইচ ওয়ান অফ যদি থাকে যে ভার্বটা দেওয়া থাকবে প্রশ্নে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ টু বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। অর্থাৎ এখানে ওয়ান অফ দ্য বয়েজ যে কোনো একটি বালকের কথা বলা হয়েছে, অনেকগুলো বালক থেকে যে কোনো একটি বালকের কথা বলা হলো যে এই বয়সটা কি? এই বয়সটা অ্যাবসেন্ট ছিল ইয়েস্টারডে মানে গতকাল। এখানে ওয়াজ হবে বি এর জায়গায়। এর পরবর্তীতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরপর উইল, উড ইত্যাদি যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে মূল ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব। অর্থাৎ এই সকল ওয়ার্ডগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা মূল ভার্বকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব। তাহলে এখানে একটা উদাহরণ দেই যে ইউ মে মিট মি টুমরো, তুমি আমাকে আগামীকাল দেখা করতে পারো, তুমি আমার সাথে আগামীকাল দেখা করতে পারো। তাহলে এখানে রাইট ফর্ম ভার্ব হবে ইউ মে মিট মি টুমরো, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে থাকবে, কোনো চেঞ্জ হবে না যদি প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা আবার পুনরায় প্রেজেন্ট টেন্সে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে ইউ মে মিট মি টুমরো, তুমি আগামীকাল আমার সাথে দেখা করবে, বে ব বে এরকম থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট টেন্স বলি। তাহলে ইউ মে মিট মি টুমরো। এরপর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি যদি টু বি ভার্ব এরপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি টু বি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে হিজ পকেট হ্যাজ বিন টিয়ার, তাহলে কি তার পকেটটি ছিঁড়ে গিয়েছে। তাহলে এখানে টিয়ারের জায়গায় কি হবে? তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্ব পাস্ট পার্টিসিপল। তার মানে কি এখানে যে ব্র্যাকেটের ভার্বটা রয়েছে এটা ফার্স্ট ফর্মে আছে, তাহলে এটা ভার্বের তৃতীয় ফর্মে নিয়ে যেতে হবে। তৃতীয় ফর্ম কি? টোর্ন, অর্থাৎ হিজ পকেট হ্যাজ বিন টোর্ন। এরপর 25 নম্বরের রুলসে বলা হয়েছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ একটা স্ট্রাকচার দেওয়া আছে। আপনার যে সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা কিন্তু এই স্ট্রাকচারের আন্ডারে থাকলে এরপর এই রুলসটি ব্যবহার করতে পারবেন। ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে তার সাথে যদি সিম্পল ফিউচার টেন্সে যুক্ত থাকে সেক্ষেত্রে ইফ ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অপরটি সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ ইফের ক্লজটা যদি ইফযুক্ত যে ক্লজ মানে কি শব্দের একটা অংশ, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ইট সিডস, তার মানে কি আমি যদি পাখি হতাম তাহলে আমি দানা খেতাম, যে খাবার পাখির যে খাবার রয়েছে ওইটাই। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, এই ইফ আই ওয়ার এ বার্ড একটা অংশ, আই উড ইট
সিডস, এটা হলো আরেকটা অংশ, দুইটা অংশ একটা সেন্টেন্স যুক্ত হয়, এটাকে একটা, তাহলে এক একটা অংশকে এক একটা ক্লজ বলা হয়। ইফ আই ওয়ার এ বার্ড, এটা একটা ক্লজ। তাহলে ইফ আই ওয়ার এ, এই ইফের যে ক্লজটা যুক্ত থাকে সেটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এর পরের অংশটি সিম্পল ফিউচার টেন্সে হবে। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি প্রসপার ইন লাইফ, সে যদি কঠোর পরিশ্রম করে সে লাইফে প্রসপার করতে পারবে। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল প্রসপার ইন লাইফ। তাহলে এখানে কি, যে হি এর সাথে যেটা ভবিষ্যৎ টেন্সে নিয়ে যাচ্ছে, সে যদি কঠোর পরিশ্রম করে সে ভবিষ্যতে উন্নতি করতে পারবে বা সফল হতে পারবে, প্রসপার হতে হবে। তাহলে 26 নম্বরে আমরা দেখি যে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স যদি থাকে, অর্থাৎ ইফের সাথে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে এর পরবর্তী অংশটা কিন্তু এই কন্ডিশনালে পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল কি, সাবজেক্ট প্লাস উড মাইট, কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ কি, যে ইফ যুক্ত যে ক্লজটা রয়েছে সেই ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সের মধ্যে হয়, তাহলে পরের অংশটা কি হবে, পারফেক্ট কন্ডিশনালের আওতায় পড়বে। এই যে এটা হলো পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে কি, হি ইফ হি কাম, ইফ হি কেম আই হেল্প হিম। তাহলে ইফ হি কেম আই উড হেল্প হিম। তাহলে কি, এই যে এখানে পারফেক্ট কন্ডিশন অনুযায়ী উড আছে, উডটা এখানে বসবে, উড হেল্প হিম। এর পরবর্তীতে একইভাবে ইফ এর সাথে যদি আবার পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরবর্তীটি পারফেক্ট কন্ডিশনালে পড়বে। পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে এখানে একটু আলাদা রয়েছে, সেটা হলো যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ব্র্যাকেটের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর আগে আমরা দেখেছি প্রেজেন্ট ফর্ম, এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এখানে ইফযুক্ত ক্লজটি যেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু এর যে পারফেক্ট কন্ডিশনালটা রয়েছে সেটা কিন্তু পাস্ট টেন্সেই থাকবে। তাহলে ইফ হি কেম আই হেল্প হিম, তাহলে ইফ হি কেম আই, না এখানে যে দেখি ইফ হি কেম আই উড হেল্প হিম, বা ইফ হি হ্যাড সিন মি, ইফ হি হ্যাড সিন মি হি কল মি। তাহলে সে যদি আমাকে দেখতো তাহলে আমাকে কল করতো। তাহলে ইফ হি হ্যাড সিন মি হি মাইট হ্যাভ কল মি, যদি সে আমাকে দেখতো সে হয়তো আমাকে কল দিত। তাহলে এখানে যে পারফেক্ট কন্ডিশনাল অনুযায়ী এখানে কি বসবে, এখানে বসবে যে মাইট হ্যাভ বসবে। এরপর লিস্ট যুক্ত সেন্টেন্সে লিস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড মাইট বসে। তাহলে লিস্ট যুক্ত একটা সেন্টেন্স দেখি, যে হি রিড মোর লিস্ট হি ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ সে ভালোভাবে পড়াশোনা করবে, তা না হলে সে কি হবে, সে এক্সামে ফেল করবে। তাহলে কি হবে, হি শুড ফেল ইন দ্য এক্সাম, এখানে একটা শুড বসবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা এই লেসনে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি। রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন রুলস নিয়ে আমি আলোচনা করেছি। তো এই রুলসগুলো কিন্তু মূলত বেশিরভাগ প্রশ্নের মধ্যে 90% প্রশ্নে এসে থাকে। তো তোমরা যদি ভালোভাবে এই রুলসগুলো মুখস্থ করতে পারো এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারো, তাহলে আমার মনে হয় না রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো ঝামেলা থাকতে পারে, কোনো ভয় থাকতে পারে। রাইট ফর্ম অফ ভার্ব হলো ইংলিশ গ্রামারের মধ্যে ওয়ান অফ দ্য easiest questions বা easiest form of English grammar, if you say so. In order to overcome it, you have to regularly